হিস্ট্রি ক্লাব 89-এ আপনাকে স্বাগতম। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যৎকে গড়তে সাহায্য করে। এই চ্যানেলে আপনি জানতে পারবেন প্রাচীন সভ্যতা, হারিয়ে যাওয়া প্রাণী, ঐতিহাসিক যুদ্ধ, রহস্যময় ঘটনা, বিখ্যাত ব্যক্তি এবং বিশ্বের বিস্ময়কর ইতিহাস সম্পর্কে নির্ভরযোগ্য ও আকর্ষণীয় তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ইতিহাসের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে হিস্ট্রি ক্লাব 89 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের ইতিহাসের এক নতুন অধ্যায়। টাইটানোবোয়া, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিশাল সাপ। আজকের পৃথিবীতে অ্যানাকন্ডা বা পাইথন দেখলে আমরা অবাক হয়ে যাই, কিন্তু প্রায় 58 থেকে 60 মিলিয়ন বছর আগে দক্ষিণ আমেরিকার প্রাচীন জলাভূমিতে এমন এক সাপ বাস করত যার সামনে আজকের বিশাল সাপও ছোট মনে হতে পারে। তার নাম টাইটানোবোয়া। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই প্রাগৈতিহাসিক সাপের দৈর্ঘ্য ছিল প্রায় 13 মিটার এবং ওজন হতে পারত 1 টনেরও বেশি। এটি ছিল পৃথিবীর জানা সবচেয়ে বড় সাপগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল সাপ কিভাবে বেঁচে ছিল, কি খেত, কোথায় বাস করত, আর কেন পৃথিবী থেকে হারিয়ে গেল? আজ হিস্টরি ক্লাব 89-এর এই পর্বে আমরা ফিরে যাব কোটি কোটি বছর আগের এক হারিয়ে যাওয়া পৃথিবীতে। টাইটানোবোয়ার সময় পৃথিবী আজকের মতো ছিল না। প্রায় 66 মিলিয়ন বছর আগে একটি বিশাল বিলুপ্তির ঘটনায় অ-এভিয়ান ডাইনোসররা পৃথিবী থেকে হারিয়ে যায়। তার কয়েক মিলিয়ন বছর পরের সময়ে টাইটানোবোয়া পৃথিবীতে বিচরণ করত। এই সময় পৃথিবীর জলবায়ু ছিল তুলনামূলকভাবে উষ্ণ। বর্তমান কলম্বিয়ার অঞ্চলে বিস্তীর্ণ নদী, জলাভূমি ও ঘন জঙ্গল ছিল। এই পরিবেশ ছিল বিশাল সরীসৃপদের জন্য আদর্শ। আর সেই পরিবেশেই জন্ম নিয়েছিল টাইটানোবোয়া। টাইটানোবোয়ার সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য ছিল এর আকার। 2009 সালে গবেষকরা কলম্বিয়ার সেরেজন ফরমেশন থেকে টাইটানোবোয়ার জীবাশ্ম কোষেরুকা আবিষ্কারের উপর ভিত্তি করে প্রাণীটির আকার সম্পর্কে ধারণা দেন। গবেষণায় অনুমান করা হয় টাইটানোবোয়া প্রায় 12.8 থেকে 13 মিটার লম্বা হতে পারত। এর ওজন ছিল প্রায় 1135 কিলোগ্রাম পর্যন্ত বলে অনুমান করা হয়েছে। তুলনা করলে বিষয়টি আরও অবিশ্বাস্য। আজকের সবুজ অ্যানাকন্ডা বিশ্বের সবচেয়ে ভারী জীবিত সাপগুলোর মধ্যে অন্যতম, কিন্তু টাইটানোবোয়া তার চেয়েও অনেক বড় ছিল। একটি টাইটানোবোয়ার শরীরের ব্যাস মানুষের কোমরের চেয়েও অনেক বেশি হতে পারত। এখানে আসে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয়, তাপমাত্রা। সাপ ও অন্যান্য সরীসৃপ এক্টোথার্মিক বা কোল্ড ব্লাডেড প্রাণী, তাদের শরীরের তাপমাত্রা পরিবেশের ওপর অনেকটাই নির্ভর করে। গবেষকদের ধারণা, টাইটানোবোয়ার মতো বিশাল আকারের সাপের অস্তিত্বের জন্য উষ্ণ পরিবেশ গুরুত্বপূর্ণ ছিল। 2009 সালের গবেষণায় টাইটানোবোয়ার আকার ব্যবহার করে প্রাচীন উষ্ণমণ্ডলীয় পরিবেশের তাপমাত্রা সম্পর্কে অনুমান করা হয়েছিল। গবেষণাটি ইঙ্গিত করে যে সেরেজন অঞ্চলের বার্ষিক গড় তাপমাত্রা আজকের সমতুল্য অঞ্চলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। অর্থাৎ উষ্ণ জলবায়ু হয়তো টাইটানোবোয়ার বিশাল শরীরকে সম্ভব করে তুলেছিল। টাইটানোবোয়ার জীবাশ্ম পাওয়া গেছে বর্তমান কলম্বিয়ার সেরেজন কোল মাইন অঞ্চলে। এই অঞ্চলটি শুধু কয়লার জন্য বিখ্যাত নয়, এটি প্রাগৈতিহাসিক জীবাশ্মেরও গুরুত্বপূর্ণ স্থান। এখানকার পাথরের স্তরে প্রায় 58 থেকে 60 মিলিয়ন বছর আগের উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে। গবেষকরা সেখান থেকে টাইটানোবোয়ার কোষেরুকা এবং পাঁজরের মতো হাড় আবিষ্কার করেন। প্রথম দিকে বিজ্ঞানীরা বুঝতে পারেননি যে এই হাড়গুলো এত বিশাল একটি সাপের। পরে গবেষণা ও তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে টাইটানোবোয়ার প্রকৃত আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। এত বড় একটি শিকারীর প্রচুর খাবারের প্রয়োজন ছিল। প্রথম দিকে টাইটানোবোয়াকে নিয়ে বিভিন্ন জনপ্রিয় গল্পে বলা হতো যে এটি বিশালাকার কুমির বা অন্য বড় প্রাণী শিকার করত। তবে জীবাশ্মের অবস্থান এবং তার শারীরিক গঠন থেকে বিজ্ঞানীরা মনে করেন টাইটানোবোয়া
সম্ভবত জলজ পরিবেশে শিকার করতে দক্ষ ছিল। এটি আধুনিক বোয়া বা অ্যানাকন্ডার মতো শিকারকে পেঁচিয়ে ধরে দম বন্ধ করে হত্যা করতে পারত বলে ধারণা করা হয়। সেরেজন অঞ্চলে একই সময়ের বিশাল কুমির জাতীয় প্রাণীর জীবাশ্মও পাওয়া গেছে। তাই প্রাচীন জলাভূমিতে টাইটানোবোয়া এবং বড় জলজ সরীসৃপ একই বাস্তুতন্ত্রের অংশ ছিল। তবে ঠিক কোনো প্রাণী ছিল তার প্রধান খাদ্য, এটি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। টাইটানোবোয়া সম্ভবত বিষধর সাপ ছিল না, বরং বোয়া ও অ্যানাকন্ডার মতো এটি তার শক্তিশালী শরীর ব্যবহার করে শিকার ধরত বলে বিজ্ঞানীরা ধারণা করেন। একটি শিকার কাছে এলে সাপটি দ্রুত তার বিশাল শরীর দিয়ে শিকারকে জড়িয়ে ধরতে পারত। এরপর শক্তিশালী পেশির চাপ শিকারটির শ্বাস প্রশ্বাস ও রক্ত সঞ্চালন বন্ধ করে দিতে পারত। আজকের অ্যানাকন্ডার শিকার করার কৌশলের সঙ্গে এর কিছুটা মিল থাকার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখতে হবে, টাইটানোবোয়ার আচরণ সম্পর্কে আমাদের বেশিরভাগ ধারণাই জীবাশ্ম ও আধুনিক সাপের তুলনার উপর ভিত্তি করে তৈরি। টাইটানোবোয়ার সময়কার সেরেঝন অঞ্চলে বিশাল আকারের কুমির জাতীয় প্রাণীও বাস করত। এর মধ্যে সেরেঝনি সুকুসের মতো প্রাচীন কুমিরের জীবাশ্ম পাওয়া গেছে। আরও বড় কিছু কুমির জাতীয় প্রাণীও প্রাচীন দক্ষিণ আমেরিকার জলাভূমিতে বাস করত। তাই সেই পৃথিবী ছিল বিশাল সরীসৃপের রাজ্য। একদিকে বিশাল সাপ, অন্যদিকে বিশাল কুমির, আর তাদের চারপাশে ঘন উষ্ণমণ্ডলীয় জঙ্গল। ভাবুন তো, সেই প্রাচীন নদীতে নৌকা নিয়ে কেউ গেলে কি দেখতে পেত? অবশ্য মানুষ তখন পৃথিবীতে ছিল না। সেরেজনের প্রাচীন পরিবেশ ছিল উষ্ণ ও আর্দ্র। সেখানে প্রচুর গাছপালা এবং জলাভূমি ছিল। নদী ও ভূমিতে মাছ এবং বিভিন্ন ধরনের জলজ প্রাণীর উপস্থিতি ছিল। এই সমৃদ্ধ বাস্তুতন্ত্রই বড় শিকারীদের জন্য খাদ্যের যোগান দিত। টাইটানোবোয়ার মতো বিশাল প্রাণী টিকে থাকার জন্য শুধু উষ্ণ আবহাওয়া যথেষ্ট ছিল না, প্রচুর খাদ্যও দরকার ছিল। আর প্রাচীন সেরেজনের পরিবেশে সেই খাদ্য শৃঙ্খল সম্ভবত যথেষ্ট সমৃদ্ধ ছিল। এখানে একটি বড় রহস্য রয়েছে। টাইটানোবোয়া ঠিক কোন কারণে বিলুপ্ত হয়ে গেল তার নির্দিষ্ট উত্তর বিজ্ঞানীদের হাতে নেই। সময়ের সঙ্গে পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হয়েছে। প্যালিওসিন যুগের শেষের দিকে পরিবেশ ও তাপমাত্রায় পরিবর্তন আসে। উষ্ণ পরিবেশ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে টাইটানোবোয়ার মতো বিশাল এক্টোথার্মিক প্রাণীর জন্য পরিবেশ কম উপযোগী হয়ে থাকতে পারে। খাদ্য ও বাস্তুতন্ত্রের পরিবর্তনও ভূমিকা রাখতে পারে। তবে শুধু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে টাইটানোবোয়া বিলুপ্ত, এমন সরল সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়। বিলুপ্তি সাধারণত বহু পরিবেশগত কারণের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এখানে জীবাশ্মবিদ্যার অসাধারণ ভূমিকা রয়েছে। সাপের পুরো দেহ সাধারণত জীবাশ্ম হয়ে সংরক্ষিত হয় না। তাই বিজ্ঞানীরা টাইটানোবোয়ার কশেরুকা পরীক্ষা করেন। আধুনিক সাপের কশেরুকার আকার ও দেহের দৈর্ঘ্যের সম্পর্ক বিশ্লেষণ করে বিজ্ঞানীরা টাইটানোবোয়ার সম্ভাব্য দৈর্ঘ্য ও ওজন অনুমান করেন। 2009 সালের গবেষণায় এই পদ্ধতি ব্যবহার করেই টাইটানোবোয়ার দৈর্ঘ্য প্রায় 13 মিটার এবং ওজন 1 টনের বেশি হতে পারে বলে অনুমান করা হয়। এটি দেখায় কয়েকটি হাড় থেকেও বিজ্ঞানীরা কোটি কোটি বছর আগের একটি প্রাণীর চেহারা সম্পর্কে ধারণা তৈরি করতে পারেন। টাইটানোবোয়াকে প্রায়ই পৃথিবীর সবচেয়ে বড় সাপ বলা হয়। তবে সবচেয়ে বড় বলতে দৈর্ঘ্য, ওজন বা শরীরের ব্যাস কোন মানদণ্ড ব্যবহার করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ। বর্তমান জীবিত সাপের সঙ্গে তুলনা করলে টাইটানোবোয়া নিঃসন্দেহে বিশাল ছিল। এর প্রায় 13 মিটার দৈর্ঘ্য এবং 1 টনের বেশি সম্ভাব্য ওজন এটিকে জীবাশ্ম রেকর্ডের অন্যতম বৃহৎ সাপ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। টাইটানোবোয়ার জীবাশ্ম শুধু একটি বিশাল সাপের গল্প নয়, এটি আমাদের প্রাচীন পৃথিবীর জলবায়ু এবং বাস্তুতন্ত্র সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দেয়। একটি প্রাণীর আকার তার পরিবেশ সম্পর্কে অনেক কিছু বলতে পারে। যদি কোনো সময় পৃথিবীতে এত বড় এক্টোথার্মিক সাপ বেঁচে থাকে, তাহলে সেই সময়কার পরিবেশ আজকের তুলনায় কতটা উষ্ণ ছিল তা বোঝার ক্ষেত্রে এই প্রাণীটি বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র। অর্থাৎ টাইটানোবোয়া হল
অতীতের জলবায়ুর একটি জীবন্ত রেকর্ড। আজ টাইটানোবয়া নেই, সেরেজনের প্রাচীন জলাভূমিও নেই। সেই পৃথিবীর জঙ্গল, নদী আর বিশাল সরীসৃপ সবই ইতিহাসের অংশ হয়ে গেছে। কিন্তু মাটির নিচে চাপা পড়ে থাকা কয়েকটি হাড় আমাদের সেই হারিয়ে যাওয়া পৃথিবীর দরজা খুলে দিয়েছে। প্রায় ১৩ মিটার লম্বা, ১ টনেরও বেশি ওজনের এই প্রাগৈতিহাসিক সাপ একসময় দক্ষিণ আমেরিকার উষ্ণ জলাভূমিতে রাজত্ব করত। তার নাম টাইটানোবোয়া সেরেজোনেনসিস। এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর ইতিহাসে এমন অনেক প্রাণী ছিল যাদের কল্পনাও আজকের পৃথিবীতে দাঁড়িয়ে করা কঠিন। আর সেই কারণেই জীবাশ্ম শুধু পাথর নয়, জীবাশ্ম হল পৃথিবীর হারিয়ে যাওয়া গল্পের পাতা। আপনি দেখছিলেন হিস্ট্রি ক্লাব 89। অতীতকে জানুন, বর্তমানকে বুঝুন, ভবিষ্যৎকে অনুপ্রাণিত করুন।